রোববার রাত 8টায় জাহিদুল আছে দেশ থেকে জানিয়েছে। ডিসেম্বর থেকে অনলাইনে ভ্যাট কার্যক্রম চালু, পুরনো আইনেই করছে ইন্ডিয়া। ঢাকায় আসছেন মিয়ানমারের মন্ত্রী, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। পুলিশ ধারা ও বিক্রি নিষেধ 22 দিন, নির্দেশ না মানায় 4 জেলায় 23 জেলে আটক। নতুন ভ্যাট আইন কার্যকর পিছিয়ে যাওয়ায় 1991 সালের আইন বাস্তবায়ন ব্যবস্থা ডিজিটাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ডিসেম্বরে সারা দেশে চালু হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধ, পাশাপাশি আপিল, অডিট, বকেয়া আদায় সব হবে অনলাইনে। এতে হয়রানি কমার আশা করছে ব্যবসায়ীরা। নতুন ভ্যাট আইনের জন্য ডিজিটাল পরিবেশ তৈরিতে 2013 সালে ভ্যাট অনলাইন প্রকল্প চালু করে এনবিআর। এতে ব্যয় ধরা হয় 550 কোটি টাকা। নতুন ভ্যাট আইন কার্যকর পিছিয়ে গেলেও ডিজিটাল ব্যবস্থা চালু করতে চায় এনবিআর। পুরনো আইনের আদলে সফটওয়্যার সংশোধনের কাজ চলছে। এজন্য আরো 10% অর্থ দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। নভেম্বর থেকে সীমিত আকারে আর ডিসেম্বরে সারা দেশে ভ্যাট রিটার্ন দাখিল, কর জমা সহ সব সেবা অনলাইনে দেবে এনবিআর। রিটার্নস দাখিলের যে অনলাইন ভিত্তিক ব্যবস্থা, এই ব্যবস্থাপনাটা কার্যক্রম শুরু করেছে। এটি আমরা আশা করছি যে আগামী 1 মাসের মধ্যেই আমাদের এটি সম্পন্ন হবে। হলে আমরা নভেম্বর থেকে পাইলট ভিত্তিক এটা শুরু করব। তবে ভ্যাট ব্যবস্থা ডিজিটাল হলেও অব্যাহতি তালিকা, ট্যারিফ মূল্য, সংকুচিত ভিত্তি মূল্য, প্যাকেজ ভ্যাটে কোনো পরিবর্তন আসবে না। ব্যবসায়ীদের অনলাইন ব্যবস্থায় অভ্যস্ত করে তুলে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে রাখা হবে। আমাদের মূল রাজস্বের প্রায় 60% রাজস্ব দেন সেসব প্রতিষ্ঠানগুলো আমাদের বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান। তারা কিন্তু 1 জুলাই থেকে অনলাইনে আসার জন্য তাদের সফটওয়্যার পরিবর্তন করে এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন আমরা তাদেরকে নিয়ে আসতেছি। ব্যবসায়ীরা বলছেন অনলাইন ব্যবস্থায় হয়রানি কমে আসবে, তবে এর জন্য প্রশিক্ষণ দরকার। যতটা আমরা ইউটিলাইজ করতে পারবো আমাদের ট্যাক্স ভ্যাট সিস্টেম, তত বেশি স্বচ্ছতা চলে আসবে সিস্টেমের মধ্যে, তত বেশি হয়রানিমূলক কার্যক্রম কমে আসবে। এনবিআর বলছে ব্যবসায়ীদের প্রশিক্ষণে সারা দেশে 13টি ল্যাব করা হবে। ডিজিটাল ব্যবস্থার ফলে বাড়বে রাজস্ব আদায়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট পদ্ধতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এনবিআর এর প্রথম সচিব ডক্টর আব্দুর রউফ। স্বাগত ডক্টর রউফ। আমরা একটু জানতে চাই যে পুরনো যে আইন আছে 1991 সালের, সেই আইন অনুসারেই ভ্যাটটা অনলাইনে আনা হচ্ছে, ডিসেম্বর থেকেই কার্যক্রম চালু হবে। আপনাদের প্রস্তুতি কতটুকু এবং ডিসেম্বর যথেষ্ট সময় এখন হাতে আছে কি? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের প্রস্তুতি খুবই সন্তোষজনক। আপনি জানেন যে নতুন ভ্যাট আইন 1 জুলাই থেকে বাস্তবায়ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। শেষ মুহূর্তে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন 2 বছর পিছিয়ে যায়। এখানে প্রস্তুতি বলতে তথ্য প্রযুক্তি কাঠামো স্থাপন করা। তথ্য প্রযুক্তি কাঠামো প্রায় সম্পূর্ণটাই স্থাপন করা হয়েছে। সফটওয়্যার কেনা হয়েছে, হার্ডওয়্যার কেনা হয়েছে, সেগুলো স্থাপন করা হয়েছে, সফটওয়্যার কাস্টমাইজেশন করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাজেই আমাদের প্রস্তুতি যথাযথ ছিল। এখন বর্তমান ভ্যাট আইনের আদলে এগুলোকে আবার একটু কাস্টমাইজ করার জন্য যে সময়, সে সময় আমাদের হাতে আছে। অলরেডি সে কাজ আমরা করছি। আমরা বর্তমান যে ভ্যাট বিধিমালা, সেই ভ্যাট বিধিমালা আমরা সংশোধনে হাত দিয়েছি। নতুন অটোমেটেড পদ্ধতির আদলে সেই বিধিমালাটা এখন সাজানো হচ্ছে। সেটা সাজাতে খুব বেশি একটা সময় লাগবে না। তো আমরা আশা করছি যে আমরা নভেম্বর ডিসেম্বর মাস থেকে আমরা রিটার্ন সাবমিশন, ভ্যাট জমা প্রদান সহ ভ্যাট অফিসের সাথে জনগণের আর যে সমস্ত কার্যক্রম জনগণ পরিচালনা করে, তাদের প্রয়োজন হয়, ইন্টারাকশনগুলো প্রয়োজন হয়, সেই ইন্টারাকশনগুলো আমরা অটোমেটেড পদ্ধতিতে আমরা বাস্তবায়ন করতে পারবো। সরাসরি আপনার কোশ্চেনের উত্তর হলো যে প্রস্তুতি সন্তোষজনক। জনাব রউফ, ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয় যে এখনকার যে পদ্ধতি আছে, ম্যানুয়াল পদ্ধতি, সেখানে নানান ধরনের হয়রানির মধ্যে তাদের পড়তে হয়। ফলে কি ধরনের হয়রানি রোধ হবে যদি ডিজিটাল কার্যক্রম শুরু হয় তখন?
ধন্যবাদ। আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি যে আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন চালু হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন চালু হওয়ার পরে আমাদের জনগণ খুবই খুশি হয়েছেন। আপনি এখন জানেন যে অনলাইনে খুব সহজে কখনো কখনো কয়েক মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে ফেলা যায়। এর সাথে আমাদের ম্যানুয়াল পদ্ধতির কি পার্থক্য সেটাও আপনার জানা আছে। ম্যানুয়াল পদ্ধতিতে কয়েকদিন লেগে যেত, ভেরিফিকেশন অনেক কিছু প্রয়োজন হতো। একইভাবে আমরা রিটার্ন সাবমিশন, ভ্যাটের যে রিটার্ন সাবমিশন সেইটা আমরা প্রথমেই অটোমেশন করতে যাচ্ছি। রিটার্ন সাবমিশন ভ্যাটে প্রত্যেক মাসে একটা করে রিটার্ন সাবমিট করতে হয়। 12 মাসে 12টা রিটার্ন সাবমিট করতে হয়। আপনি জানেন ইনকাম ট্যাক্সে আমরা বছরে একটা রিটার্ন সাবমিট করি। সেখানে আমরা কত রকমের প্রস্তুতি নিই, আমাদের কত রকমের কার্যক্রম করতে হয়। ভ্যাটে বছরে 12টা রিটার্ন সাবমিট করতে হলে কত কাজ করা লাগে। ম্যানুয়ালি এই 12টা রিটার্ন সাবমিট করা 12 মাসে, এটা একটা খুব কঠিন ব্যাপার মানুষের জন্য। যারা ভ্যাট রিটার্ন সাবমিট করে তাদের জন্য বেশ ঝামেলাপূর্ণ ব্যাপার। এটা যখন অটোমেশন হয়ে যাবে তখন জনগণ এর সুবিধা পাবে, এই রিটার্ন সাবমিট করার সুবিধা পাবে। আপনি আমাকে কোশ্চেন করেছেন যে হয়রানি কিভাবে কমবে। এই ম্যানুয়ালি এই রিটার্নগুলো সাবমিট করতে মানুষের যে সমস্ত অসুবিধার সম্মুখীন তারা হতেন, অফিসে যেতে হতো। আমাদের তো অফিসের ব্যবস্থাপনা কি সেটা আপনি জানেন। এটা কোনো দ্বীপ না, আমাদের অফিস আরো 5টা অফিসের সাথে একই রকমের অফিস। তো সেখানে যে সাধারণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো ছিল। যখন সে অটোমেটেড পদ্ধতিতে সরাসরি তার ল্যাপটপে বসে, তার কম্পিউটারে বসে বা যে কোনো স্থান থেকে অনলাইনে বসে সে রিটার্নটা সাবমিট করবে, তখন এই তার অফিসের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা লাগবে না, যাওয়া লাগবে না, সময় নষ্ট হবে না, তার রিটার্নটা নিবে না এরকম কথা কেউ বলতে পারবে না। তো হয়রানি বহুলাংশে কমে যাবে। সরাসরি উত্তর হলো হয়রানি বহুলাংশে কমে যাবে অটোমেটেড পদ্ধতিতে রিটার্ন সাবমিট করা হলে। ডক্টর রউফ, এই ক্ষেত্রে যেই এখনকার যে পদ্ধতি আছে সেখানে ব্যবসায়ীরা যারা এই রিটার্ন সাবমিট করছেন, তাদের কর্মকর্তা যারা এটি সাবমিট করছেন তাদেরকে কোনো ধরনের প্রশিক্ষণ বা এই ওরিয়েন্টেশনের কোনো ব্যবস্থা ইন্ডিয়ার থেকে নেওয়া হয়েছে কিনা, বা ওই প্রতিষ্ঠানগুলি এরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? রিটার্ন সাবমিট করতে পারবে একই ফর্মটা অনলাইন সিস্টেমে যে পূরণ করতে হবে, এরপরে ফর্মটা ক্লিক করে দিতে হবে। এখানে খুব বেশি প্রশিক্ষণের প্রয়োজন নেই। তারপরও আমাদের 12টা সার্ভিস সেন্টার আছে, সেখানে যে সাবমিট করা যাবে। অফিস তো সবসময় অফিসে, সার্কেল অফিস, ডিভিশন অফিস, কমিশন অফিসের হেল্প নেওয়া যাবে। আমরা এই রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যত খুব বেশি প্রশিক্ষণ প্রয়োজন বলে আমরা মনে করছি, আসলে বাস্তবতাটা তা না। অনেক কম প্রশিক্ষণে, অনেক কম এফোর্ট দিয়েই যখন প্রক্রিয়াটা চালু হয়ে যাবে তখন সবাই রিটার্ন সাবমিট করতে পারবেন। ডক্টর রউফ, আপনার সঙ্গে আমি একমত যে এই সফটওয়্যারগুলো তৈরি করাই হয় ইউজার ফ্রেন্ডলি হিসেবে, যাতে যারা ব্যবহার করে তারা সহজেই ব্যবহার করতে পারে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে টেকনোলজি অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে মানুষের এক ধরনের শঙ্কা থাকে, এবং অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলি সেগুলিতে আরো বেশি শঙ্কা থাকে। সেই ক্ষেত্রে হিউম্যান এরর যদি হয় এগুলি করতে, সেইটার জন্য ট্রাবল শুটিং এর জন্য অথবা সাপোর্ট সার্ভিসের জন্য আপনাদের আলাদা কোনো বিভাগ বা তাৎক্ষণিকভাবে যোগাযোগের জন্য কোনো ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য রাখছেন কিনা? অনেক ধন্যবাদ। আমাদের এই ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় জনগণের জন্য সুবিধাজনক অনেকগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেগুলো মনে হয় আপনি হয়তোবা জানেন, তারপরেও আমি আপনাকে একটু সুনির্দিষ্টভাবে বলি। একটা ভ্যাট কল সেন্টার চালু হয়েছে। এটা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভ্যাট কল সেন্টার চালু আছে। 16555 এই ভ্যাট কল সেন্টার অটোমেটিক নাম্বার। এখানে ফোন করলে ভ্যাট সংক্রান্ত যে কোনো বিষয়ের পরামর্শ দেওয়া হয়। এই যে বর্তমানে যে ভ্যাটের রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইনে, অধিকাংশ ক্ষেত্রে যিনি রেজিস্ট্রেশন করতে চান তিনি 16555 ফোন করে তার কাছ থেকে জেনে নেন এরপরে কোনটা ক্লিক করব, এরপরে কি ফিল আপ করবো, এইখানে এই নাম আছে, আমি কোনটা লিখবো, প্রত্যেকটা জিনিস তাকে জানিয়ে দেওয়া হয়। রিটার্ন সাবমিটের ক্ষেত্রেও তাই। একটু আগে আপনি যে কোশ্চেনটা করলেন, আপনার সেই কোশ্চেনের ধারাবাহিকতাও বলি। রিটার্ন সাবমিট করতে যে যদি কেউ কোনো সমস্যা করে, রিটার্ন ফর্মটা সে পূরণ করার সময় প্রত্যেকটা ঘরে কি লিখবে সেটা পর্যন্ত 16555 ফোন করলে তাকে জানিয়ে দিবে। কল সেন্টারের বাইরে 12টা সার্ভিস সেন্টার করা হয়েছে সারা দেশে। এই সার্ভিস সেন্টারে খুব এফিশিয়েন্ট ম্যানপাওয়ার এবং টেকনোলজি দ্বারা ইকুইপড। এই সার্ভিস সেন্টারে উনি সেখানে বসে রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন, উনি রিটার্ন সাবমিট করতে পারবেন, ভ্যাট অফিসের সাথে আর যে সমস্ত যোগাযোগগুলো উনি করতে পারবেন।
তো আপনার কোশ্চেনের উত্তর হলো যে আমরা ম্যানুয়াল পদ্ধতির তুলনায় আমরা অনলাইন পদ্ধতিতে জনগণের জন্য সুবিধাজনক এই সুবিধাগুলো আমরা চালু করেছি, মূলত কল সেন্টার এবং 12টা ভ্যাট সার্ভিস সেন্টার। জনাব, প্রথম যখন শুরু হবে তখন এগুলি কি শুধুমাত্র বৃহৎ করদাতা ইউনিট যারা সদস্য আছেন তারা শুরু করবেন, নাকি এটা সবার জন্য উন্মুক্ত হিসেবেই শুরু করা হবে? না, ধন্যবাদ। সরকার সবার জন্য উন্মুক্ত করে দিবে, তবে সারা পৃথিবীতে এই অনলাইন ব্যবস্থা বাস্তবায়ন করার যে ইতিহাস, তাতে দেখা যায় যে আপনি একটু আগেই বলেছেন যে মানুষের একটা টেকনোলজি ভীতি আছে, এই জন্য প্রথম অনেকে টেকনোলজি অ্যাডপ্ট করতে চাবে না। তবে যারা বৃহৎ করদাতা ইউনিটের যারা করদাতা, বর্তমানে 168টা করদাতা আছেন, এদের ভিতরে খুব একটা টেকনোলজি ভীতি নাই, এরা টেকনোলজিক্যালি খুব এনরিচড, এরা খুব কুইক এটা অ্যাডপ্ট করে নেবে, আর বাকিরা ক্রমে অ্যাডপ্ট করে নেবে। তো সবার জন্য উন্মুক্ত থাকবে, তো ক্রমে এই হারটা বাড়বে। উন্নত দেশেও তাই হয়েছে, যখন ভ্যাট অটোমেশন করা হয়েছিল প্রথমে অল্প কিছু নিবন্ধিত ব্যক্তিরা যারা অনলাইনে আসে, এরপরে আস্তে আস্তে হার বাড়তে থাকে, এবং কোনোদিনই 100% এই কার্যক্রম অনলাইনে কোনোদিনই হয় না। কিছু কার্যক্রম ম্যানুয়ালি থাকে, বিভিন্ন কারণে ম্যানুয়ালি রাখতে হয়। তো আপনার কোশ্চেনের উত্তর হলো যে সরকার সবার জন্য উন্মুক্ত রাখবে, তো ক্রমে সবাই অনলাইনে আসবেন। ডক্টর আব্দুর রউফ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় সরকার। একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তর বিষয়ক মন্ত্রী তিনটে সোয়াতের নেতৃত্বে 3 সদস্যের দল। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে। তবে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের বিষয়টি সফরসূচিতে নেই। এই বৈঠকে প্রাধান্য পাবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি। বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জোর দেওয়া হবে। 3টে সোয়াতের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকেরা। মন্ত্রীর ভিজিট, এটা তো একটা কূটনৈতিক প্রক্রিয়ারই একটা অংশ, তার মধ্যে তো আশা সঞ্চার অবশ্যই করবে। আমরা যে মিয়ানমারের সাথে একটা রিপাট্রিয়েশন এগ্রিমেন্ট, প্রত্যাবর্তন চুক্তি করেছি 1991-93 মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওই চুক্তির মোতাবেক তারা ভেরিফাই করে তাদেরকে রিঅ্যাকসেপ্ট করবে। সো আমি এর মধ্যে তো একটা ভিত্তি তো আমাদের থাকতে হবে, তো এটা তো খুব পজিটিভ দিক, তারা আলাপ করতে আসছে। এদিকে সহিংসত থেকে বাঁচতে রাখাইন থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা। We have given them shelter solely on humanitarian consideration. জায়গা ও সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। বর্তমানে নতুন করে ব্যাপক হারে রোহিঙ্গাদের প্রবেশ করার আগ থেকেই 3 দশক ধরে আমরা 4 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার থেকে জোর করে বিতাড়িত করা এসব নাগরিক আমাদের দেশে নানা রকম সমস্যার সৃষ্টি করছে। Multi-dimensional problem for us. 14 ও 15 নভেম্বর কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠান জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছে। এই প্রস্তুতি সভায় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে রোহিঙ্গাদের। ঢাকা। মিয়ানমারের মন্ত্রী ঢাকা সফর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান। স্বাগত জানাব ওয়ালিউর রহমান। মিয়ানমারের সঙ্গে আসলে যে আলোচনার প্রস্তুতি চলছে, বা আজ রাতে মিয়ানমারের একজন মন্ত্রীর আসার কথা আছে, অং সান সুকির মন্ত্রিসভার বলা যায় একজন সদস্য, বাংলাদেশের দিক থেকে আসলে কি ধরনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া দরকার? অবশ্যই আমরা জানি যে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে সেই ক্ষেত্রে কোন মানে কূটনৈতিক অ্যাপ্রোচটা কিরকম হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আমি আনন্দিত যে শেষমেশ মিয়ানমার থেকে অং সান সুচির ক্যাবিনেট থেকে একজন মন্ত্রী আসছেন, এবং অবশ্যই এটাকে আমি ইতিবাচক মনে করব। তবে সেখানে প্রশ্ন থাকবে যে আমরা আমাদের আলোচনার সূচি কি, এজেন্ডাটা কী হবে সেখানে। এজেন্ডাটা অবশ্য আমাদের দেখতে হবে, যেহেতু এটা প্রথম মিটিং, প্রথম ইন্টারাকশন আমাদের হচ্ছে,
আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং ওদের মন্ত্রিসভার মধ্যে, তাহলে সেখানে আমাদের দেখতে হবে, উই হ্যাভ টু সি যে যেটাকে বলি আমরা যে দেখতে হবে যে কিভাবে আমরা এগোতে পারবো, এবং সে এর উপরে নির্ভর করে যে আমরা কতদূর যেতে পারবো। কারণ যে শুধুমাত্র আমরা এটা বললে চলবে না, যে আমরা চাচ্ছি যে শুধু এদেরকে ফিরে না হোক, না, এদেরকে আজকে ফিরে নেবে। তারা 1978-এ ফিরে নিয়েছে, আবার তারা ভেঙেছে 1982-তে, 1983-তে তাদের চুক্তি হয়েছে, আবার সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। এখন যে অবস্থা দেখছি আমরা, এটা ভয়ঙ্কর অবস্থা। এটা মানে কল্পনাতীত যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করে রেপ করা হয়েছে, তাদেরকে কি বলে আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলছেন জেনোসাইড, আমরা সেটা বলছি না। আমরা চাচ্ছি প্রধানমন্ত্রীর ভাষায় যে আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে এটাকে আমরা সমাধান করতে চাই, এবং সেইভাবে আমরা এখন আমাদের অবস্থা। তবে যে কোনো রকমের চুক্তি আমরা করি বা আলোচনা করি, এবং এইটা তো শেষ মিটিং না, এটা প্রথম মিটিং হবে, এরপর আরো মিটিং হতে যাচ্ছে, আমি নিশ্চিত। সেখানে কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, TOR যেটা আমরা বলি। যে কোনো শক্তিশালী বা লং টার্ম কোনো চুক্তি হতে হলে সেখানে একটা TOR থাকতে হবে। সেই TOR-এ কি কি থাকবে আমাদের? সেই TOR-এর ভিতরে একটা থাকতে হবে যে আমরা চাই জাতিসংঘের উপস্থিতি, উইদাউট দ্য প্রেজেন্স